বলবো আপনাদের 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে। সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তাকে এখনো জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। অন্তরালে ছিল এতদিন, প্রকাশ্যে এসেছেন এবং ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অবশেষে। নানান দুর্নীতির অভিযোগ রয়েছে, জমি দুর্নীতি মামলায় তাকে এই মুহূর্তে হাজিরা দিতে হয়েছে এবং 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি। কি খবর পাচ্ছি আমরা? সুপ্রিয় গুহ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুপ্রিয়, সিআইডি এখনো জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে এবং সময়টা 1 ঘন্টা নয়, 7 ঘন্টা ধরে। কি জিজ্ঞাসা করছেন তারা, কি জানতে চাইছেন তারা এই সুমিত রায়ের কাছ থেকে, কিছু জানতে পারছি আমরা? মঞ্জিরা, দেখো, একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর কিছু সময় অতিক্রান্ত হলেই কিন্তু প্রায় 8 ঘন্টা হয়ে যাবে। আর সকাল 10টা বাজার কিছু সময় আগে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি ভবানী ভবনে এসে পৌঁছন। সিআইডি গতকাল তাকে নোটিশ দিয়েছিল এবং সেই নোটিশে শালবনির যে জমি দুর্নীতি মামলা, সেই মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি আজ হাজিরা দিয়েছেন সশরীরে এবং তারপর থেকেই জিজ্ঞাসাবাদ চলছে। কি জানতে চাইছে? দেখো, এই শালবনির পশ্চিম মেদিনীপুরের শালবনি থানাতে হওয়া যে মামলা, সেটা কিন্তু মূলত জমি দুর্নীতি সংক্রান্ত একটা মামলা। ওই এলাকার বিভিন্ন জায়গাতে থাকা বহু জমি, যেগুলোর নথি জাল করে সেই জমি বিক্রি করে দেওয়া হয়েছিল, এমনই অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ বা তার বিভিন্ন ব্যাংকের যে লেনদেন বা ট্রানজাকশন, সেগুলো খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা দেখেন বিভিন্ন সময় সুমিত রায়ের সঙ্গে এই সুজয় হাজরার কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই মোটা অঙ্কের টাকার বিভিন্ন সময়ের যে লেনদেন, সেই লেনদেনের পেছনে ঠিক কী কারণ ছিল এবং যে টাকা এসেছিল সেই টাকা পরবর্তীতে কোথায় গেছে, অর্থাৎ সুজয় হাজরার থেকে সেই টাকা সুমিত রায়ের থেকে কি আরও অন্য কেউ বা কারুর কাছে পৌঁছেছিল, কোথায় কোথায় ইনভেস্ট হয়েছিল, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা জানতে চাইছে। অভিযোগ রয়েছে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে এই যে সুমিত রায়, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা দেখেছিলাম যে সিআইডি একাধিকবার তার বাড়িতে গিয়েছিলেন, তার মার সঙ্গেও কথা বলেছিলেন, কিন্তু কোথায় সুমিত রায়, এই প্রশ্নটা বারবার করে ঘুরে আসছিল। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজকে দেখলাম তিনি ভবানী ভবনে গেলেন, হাজিরা দিলেন এবং গেলেন যে গাড়িটা করে, সেই গাড়িটায় আবার কি দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্ট্রেশন হওয়া রয়েছে এই গাড়ির। সকালে সিআইডি দফতরে হাজিরা অভিষেকের আত্মসহায়কের এবং তিনি ভবানী ভবনে যে গাড়িটা করে গেলেন, সেই গাড়ি তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার করা। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রশ্ন উঠছে তৃণমূল কি তাহলে জানতো সুমিত রায় এতদিন কোথায় ছিল? এবং তারপর দলের কথাতেই তাহলে কি সুমিত রায় এই আজ ভবানী ভবনে গেলেন? এই প্রশ্নগুলো উঠছে। এই মুহূর্তে সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়, এই প্রশ্নগুলোর উত্তর কি তুমি পেলে? একদমই মঞ্জিরা, তোমাকে প্রথমেই দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন রজতকে বলবো দেখানোর জন্য। এই যে কালো রঙের গাড়িটি, যে গাড়িতে এই মুহূর্তে গাড়ির চালক এসে বসলেন, এটাই হচ্ছে সুমিত রায়ের গাড়ি। আর এই গাড়িতে করেই কিন্তু আজ সকালে সুমিত রায় তিনি ভবানী ভবনে এসেছেন। গাড়ির নাম্বারটা দেখানোর চেষ্টা করবো, WB01BB5677। এই গাড়ি এখন ভবানী ভবনের পিছনের দিকে রাখা ছিল, সেখান থেকে গাড়িটি সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, যেটা বলছিলাম তোমাকে কিছু সময় আগেই শেষ হওয়ার একেবারে পর্যায়ে রয়েছে। সেই জিজ্ঞাসাবাদ শেষ এবং একেবারে সেই সম্ভাবনাই কিন্তু জোরালো হচ্ছে, কারণ সুমিত রায়ের গাড়িটা যে জায়গাতে পার্ক করা ছিল, সেখান থেকে আস্তে আস্তে ভবানী ভবনের যে মেন গেট সামনের দিকের, সেদিকে এগোচ্ছে। আর এই সামনের গেটেই কিন্তু সকালে এসে সুমিত রায় এই গাড়ি থেকে নেমেছিলেন এবং তারপর পায়ে হেঁটে তিনি ভেতরে চলে যান, প্রথমে রিসেপশন এবং তারপর সেখান থেকে তিনি তার নিজের যে নাম এন্ট্রি করানো এবং ছবি তোলার প্রক্রিয়া শেষ করে ভেতরে ঢুকে যান। এবং তুমি যে প্রশ্নটা করছিলে, এই যে গাড়িটি, এই গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ইউথ কংগ্রেস এবং সেক্ষেত্রে গাড়ির ওনারের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের জায়গায় 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের নামেই কিন্তু এই গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে। তাহলে দল কি এতদিন, গত 13ই জুন যখন প্রথম পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালিয়েছিল সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, সেদিন থেকে কিন্তু সুমিত রায়ের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না এবং তার পরবর্তীতে সিআইডি, এমনকি বিষ্ণুপুর থানার পুলিশ তার বাড়িতে নোটিশ দিতে আসে, তখনও কিন্তু কোনো রকম হদিশ মেলেনি এবং তারপর থেকে প্রায় 2 মাসের কাছাকাছি সময় সুমিত রায়ের কিন্তু কোনো রকম কোনো নাগাল এসটিএফ থেকে শুরু করে সিআইডির গোয়েন্দারা, তারা কেউ কিন্তু পাননি। তো সেই জায়গা থেকে যেটা প্রশ্ন উঠছে যে এই গাড়িতে করে সুমিত রায় তিনি আজ হাজিরা দিতে এলেন, যেটা দলের নামে রেজিস্ট্রেশন রয়েছে, সেই গাড়ি কি তাহলে তাকে দল প্রোভাইড করলো? এই গাড়ি যখন তিনি ব্যবহার করছেন, দলের নামে থাকা রেজিস্ট্রেশন করা নাম্বার, সেই নাম্বার যখন নেওয়া গাড়ি তিনি ব্যবহার করছেন, তাহলে কি দল এতদিন গাড়ি কি ভেতরে ঢুকলো? সময় ধরে সুমিত রায় কোথায় ছিলেন? দেখো, গাড়িটা সামনের দিকে এলেও এই যে মেন গেট, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই মেন গেটের কাছে এসেই কিন্তু সকালে
সুমিত রায় তিনি তার গাড়ি থেকে নামেন এবং তারপর ভিতরে ঢুকেছিলেন। গাড়িটা পেছনে যেখানে পার্ক করা ছিল সেখান থেকে সামনের দিকে এলেও গাড়ি কিন্তু এই মেন গেটের কাছে দাঁড়ালো না। প্রথমেই তোমাকে বলছিলাম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার বেরিয়ে আসার, কারণ নির্ধারিত যে সময় সন্ধ্যে 6টা সেই সময় ইতিমধ্যেই হয়ে গেছে। কারণ সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে সেখানে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। আর সেই সময় যেহেতু ইতিমধ্যেই হয়ে গেছে সেই জায়গা থেকে একটা অনুমান করা হচ্ছে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া একেবারে শেষের দিকে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন। এবং গাড়ির মুভমেন্ট দেখেও আমরা সেটাই অনুমান করছিলাম, যদিও গাড়িটি পেছনে যেখানে পার্ক করা ছিল সেখান থেকে সামনের দিকে বেরিয়ে এলেও গেটের সামনে কিন্তু দাঁড়ায়নি, হয়তো কোথাও সামনের দিক থেকে আবার ঘুরে আসবে বা কিছু সময় পরে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সুমিত রায়কে বেরিয়ে আসতে দেখা যায়নি বা তার গাড়ি যেটা সামনের দিকে চলে এলো এখানে কিন্তু দাঁড়ায়নি, অন্যত্র চলে গিয়েছে। তবে যে প্রশ্নটা তুমি করছিলে যে দলের নামে থাকা, দলের রেজিস্ট্রেশন করা বা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট যেটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিকানা, সেই ঠিকানা অ্যাড্রেস দেওয়া যেটা একেবারে সরকারি তথ্য রয়েছে, সেই গাড়ি নিয়ে এদিন সুমিত রায় তিনি হাজিরা দিতে এলেন সিআইডির দপ্তরে। গত 2 মাস ধরে যার কোনো রকম কোনো নাগাল বা হদিশ পাওয়া যাচ্ছিল না, তিনি হঠাৎ করে এই যে দলের নামে থাকা গাড়ি ব্যবহার করে এলেন। তাহলে কি দল জানতো? এই যে গত 2 মাস ধরে সুমিত রায়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না, দল তার মানে জানতো নিশ্চয়ই, কারণ তাহলে দলের গাড়ি চেপে তিনি আসছেন, তার মুভমেন্টে দলের জানানো উচিত। একদমই তাই, এই প্রশ্নটাই বিভিন্ন মহল থেকে কিন্তু উঠতে শুরু করেছে যে তাহলে কি দলের কাছে সমস্ত তথ্যটাই ছিল যে তিনি কোথায় রয়েছেন, কোথায় থাকছেন, কোথায় যাচ্ছেন এবং সমস্ত রকম লজিস্টিক্যাল সাপোর্ট কি তাহলে দলের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছিল। আজকে এই যে গাড়িতে করে তিনি এসছেন, এই গাড়ির নাম্বার যেটা একেবারে রেজিস্ট্রেশন রয়েছে এবং সেখানে যে ঠিকানা বা যে নাম রয়েছে সেইটা দেখার পরে কিন্তু এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে সামনে উঠে আসছে, তাহলে কি দলের কাছে সমস্তটাই তথ্য ছিল যে তিনি কোথায় রয়েছেন, কোথায় কখন যাচ্ছেন। এমনকি এই যে গাড়ি তিনি নিয়ে এলেন এটাও কি দলের তরফ থেকেই তাকে প্রোভাইড করা হলো, কারণ তিনি তো কোনো দলের মন্ত্রী বা এমএলএ বা এ ধরনের কোনো পদে নেই। তাহলে এ ধরনের গাড়ি তাকে যে প্রোভাইড করা হলো, এতদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে ছিলেন, এখনো সেই দায়িত্বই সম্ভব পালন করছেন। কিন্তু আমি তোমার কাছে আসছি, ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে রাজনৈতিক মহলে কি আলোচনা হচ্ছে আপনাদের শোনা। যে কদিন এই সুমিত রায় আদালত থেকে ইমিউনিটি পাচ্ছিল না সে কদিন পর্যন্ত পুলিশও খুঁজে পাচ্ছিল না। আর যেই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে চলে আসলো যে একে আপাতত গ্রেপ্তার করা যাবে না, অমনি পুলিশ খুঁজে পেয়ে গেল, সে নিজেই গিয়ে হাজির হয়ে গেল। সুতরাং এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, দেখুন আমরা সবাই বুঝতে পারছি। ল অ্যান্ড অর্ডার বিজেপির হাতে, কেন্দ্রের সরকার বিজেপির, রাজ্য সরকার বিজেপির। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ভাইপোর অ্যারেস্ট দেখিয়ে সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ভোটে জেতারও আর সম্ভাবনা নেই, আর পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার নিষ্ক্রিয় করে রেখে বিজেপির ওপর অত্যাচার করারও আর সম্ভাবনা নেই। এরপরও কেন সুমিত রায়রা গ্রেপ্তার হবে না, এরপরও কেন অভিষেক ব্যানার্জিরা গ্রেপ্তার হবে না, আর কোন অজুহাত, আর কোন বাহানা আমাদেরকে শুনতে হবে? জনগণনা 2021 সালে করার কথা ছিল, করতে পারেনি সরকার, কোভিডের কারণে মেনে নিয়েছিলাম আমরা। জনগণনার নামে স্বচ্ছতা থাকা দরকার। একবার তো এসআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল, এবার জনগণনা প্রক্রিয়া কত মানুষের নাম বাদ যাবে সেটা নিয়ে আমি আতঙ্কিত। আইন আদালতের উপরে সবার ভরসা রাখা উচিত। তার উপরে ভরসা না থাকলে সমাজ চলবে না, তখন সমস্যা আরও বাড়বে। যেন এসেছেন ভালো কথা, যদি নির্দোষ হন তাকে আদালতে তাকে নির্দোষ করে দেবে। ভবানী ভবনের সামনে সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি রয়েছে, আরও একবার তার কাছে চলে যাব। সুপ্রিয়, এই যে আদালতের নির্দেশ সন্ধ্যে 6টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে, 6টা বেজে গিয়েছে, গাড়ির মুভমেন্ট সব মিলিয়ে এখন কি বুঝতে পারছো? সুমিত রায় কি এবার বেরোবেন? শেষ হলো জিজ্ঞাসাবাদ? দেখো, জিজ্ঞাসাবাদ কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এমনটাই আমরা জানতে পারছি। তবে জিজ্ঞাসাবাদ শেষ হলেও কিন্তু বেরিয়ে আসার আগে যে স্টেটমেন্ট তিনি দিচ্ছেন বা এই গোটা ইন্টারোগেশন প্রসেস, সেগুলো যে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে, বেশ কিছু সই বা স্বাক্ষর করারও বিষয় থাকে, অর্থাৎ কিছু অফিসিয়াল আরও প্রসেস থেকে যায়। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হলেও সেই সমস্ত প্রসেসগুলো চলতে আরও কিছুটা সময় লাগে। তো সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যেই সম্ভাব্য সুমিত রায় তিনি বেরিয়ে আসবেন, কারণ তার বিরুদ্ধে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ যে পরবর্তী সুপ্রিম কোর্টের এই মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত নেওয়া যাবে না, সেই নির্দেশ কিন্তু স্পষ্টভাবে রয়েছে। আর তার সঙ্গে আরও যে নির্দেশ রয়েছে যে সুমিত রায় তাকে যখন তলব করবেন তদন্তকারীরা তাকে হাজিরা দিতে হবে, কোনো রকম আইনজীবী নিয়ে আসা যাবে না। তো সেই জায়গা থেকে এদিন সকাল 10টা বাজার কিছু সময় আগেই সুমিত রায় আসেন। মূলত শালবনির যে জমি দুর্নীতি মামলা, বহু জমির নথি বদল করে সেই জমি বিক্রি করা এবং সেখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়া, এবং এই অভিযোগে ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার, এবং তার সঙ্গে সুমিত রায়ের যে ব্যাংক ট্রানজাকশন, সেগুলোর মধ্যে দিয়েই কিন্তু মূলত সুমিত রায় নজর থাকবে আপাতত তোমাকে ধরে। রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বৈঠক অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ ভূষণ। শনিবার স্বাস্থ্য ভবনে পুনর্গঠিত স্বাস্থ্য কমিশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে আরও কি পদক্ষেপ করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি 2017 সালের রাজ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের 36 নম্বর ধারা অনুযায়ী স্বাস্থ্য
যে কমিশনের পুনর্গঠন করে নবান্ন। কমিশনের চেয়ারম্যান করা হয় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। এছাড়াও ভাইস চেয়ারম্যান করা হয় আইএএস মৌমিতা গোদারা বসুকে। স্বাস্থ্য কমিশনের সদস্য সংখ্যা 11 জন। স্ট্যাচুট কমিশনকে যে পাওয়ার দিয়েছে সে পাওয়ার এক্সারসাইজ করা হবে। সেই পাওয়ার বা যে superintendence on every technical establishment that was contemplated under the act সেটা বলতে বাধ্য হচ্ছে সেটা হয়নি। তার প্রথম কাজ আমরা চেষ্টা করব কমিশনের মিনিমাম। We are hopeful of the changed circumstances. The approach of the government is so positive. So, as a chairperson, I can expect that we will be able to implement each and every provision of this act. And we will do that. এই কমিশন প্রধানত কি দেখে যে অর্থনৈতিক কোনো রকম গাফিলতি গোলযোগ আছে কিনা, তো সেইগুলো ওদের সঙ্গে একটু আলোচনা করা। ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেন ওরাও এই কাজে প্রথমবারের জন্য নামবেন, তো সেই জন্য তাদের সঙ্গে একবার আলোচনা করা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই জন্য। এটা প্রথমবারের সৌজন্যমূলক, এরপরে কমিশন নিজের মতো কাজ করবে। প্রশ্ন তুলুন, সমাধান খোঁজার সাহসও রাখুন। তরুণ প্রজন্মই তো ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি নিট আন্দোলনের পর প্রথমবার প্রকাশ্য সভায় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর। নতুন নতুন চ্যালেঞ্জের সমাধানের পথ খুঁজতে হবে। জীবনের পরীক্ষায় সবকিছুই সিলেবাসের বাইরে। এই পথ চলায় প্রশ্নপত্র কোর্স থাকে না। জীবনে সমস্যা আসবে, সঙ্গে সুযোগও আসবে। যে শিখবে সেই জিতবে। দিল্লি আইআইটির সমাবর্তনে জেন জি-কে বার্তা নরেন্দ্র মোদী। जो सीखेगा वो जीतेगा। जो नए चैलेंजेस के नए सॉल्यूशंस खोजने का साहस रखेगा, चैलेंजेस उसके लिए चांसेस बन जाएंगे। लाइफ में भी मुश्किलें आएगी, लेकिन मुश्किलों का स्वभाव होता है, वो अकेले नहीं आती है। मुश्किल जब आती है ना, तो साथ साथ मौके भी लेकर आती है। आईआईटी की परीक्षा में सिलेबस होता है, लेकिन जिंदगी की परीक्षा में सब कुछ आउट ऑफ सिलेबस होता है। जिंदगी कुछ अलग तरह से चलती है। वहां न कोई तय कोर्स होता है, न कोई क्वेश्चन पेपर होता है। মিড ডে মিলে দুদিন করে ডিম দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। কলকাতা সহ বিভিন্ন এলাকার স্কুলে এই নিয়ম কার্যকর হয়েছে। ইসকনের তরফে দেওয়া হচ্ছে নিরামিষ খাবার, আর পাশাপাশি সপ্তাহে দুদিন পড়ুয়াদের পাতে ডিম দেওয়া হচ্ছে। মগরাহাটে জয়েন খাঁ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী খুশি করের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সকলেই দেখেছি আমরা। নিজে না খেয়ে ভাইয়ের জন্য বাড়িতে ডিম নিয়ে যাওয়ার ঘটনা মন কেড়েছিল নেটিজেনদের। আর সরকারের সিদ্ধান্তে খুশি স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা। পাশাপাশি সিদ্ধান্তকে সাধুবাদ খুশি করের পরিবারের। তুমি ডিম নিয়ে এসেছিলে ভাইয়ের জন্য? হ্যাঁ, কেন নিয়ে এসেছিলে? ভাই খাবে বলে। এরকম কি আগেও নিয়ে এসছো ডিম? হুম, তো তুমি খাও না কেন? ভাইকেও দিই। যে সমস্ত শিশুরা তাদের প্রোটিনের চাহিদাটাই পূরণ যদি বা না হয় ঠিকঠাক করে, তারা পড়াশুনো করে কী করে, তাদের মানসিক বিকাশটাই বা কী করে হবে? আমরা যে বীজটা বপন করব সেটা মহিলাতে পরিবর্তন কী করে হবে? সেটার জন্য অবশ্যই তাদের স্বাস্থ্য উন্নতি দরকার। তার সাথে সাথে মানসিক উন্নতি হলে অটোমেটিক্যালি তাদের পড়াশোনা বা সব কিছু বেটার হবে। সরকারকে অসংখ্য ধন্যবাদ। এটা খুবই ভালো। ও শুধু ও ডিম পাবে, ও প্রোটিন পাবে এটার জন্য, এটা প্রত্যেকটা বাচ্চা পাবে। যাদের ঘরে হয়তো ডিম, এখনকার যে ডিমের যে বাজার হয়ই না, তারা পাবে। সপ্তাহে দুদিন মানে খুবই ভালো।